হঠাৎ করেই সব কাজ আটকে যাচ্ছে। বাড়িতে অকারণে অশান্তি, মন খারাপ, শরীর খারাপ লেগেই আছে, তাই না? আমারও বাড়িতে এরকম মাঝে মাঝে হয়। আমি একটা খুব সুন্দর রেমেডি করি, মানে এটা একটা খুব ইউজফুল রেমেডি যাকে বলে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি চাই আমার সাথে সাথে তোমরাও সবাই ভালো থাকো। দেখো, ঘরের বিশুদ্ধিকরণ যেমন দরকার, সাইড বাই সাইড আমাদের শরীরের ভেতরের অংশের বিশুদ্ধিকরণও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেক সময় হয়তো জানি না বা পাত্তা দিই না, মানে খেয়াল করেই দেখি না আর কি। আজকে যে দিনে তুমি এই টোটকাটা করবার কথা বলবো সেটা তো অবশ্যই করবে, আর সাথে সাথে সেই দিন কিন্তু এই রেসিপিটাও তোমরা সবাই মিলে, বাড়ির যতজন ফ্যামিলি মেম্বার আছো সবাই মিলে রান্না করে খেয়ে তবেই কিন্তু আমাকে বলো। আমি কিন্তু খুব বড় ফল পেয়েছি। আসলে আমি একজন খুব বড় সাধক বলতে পারো, সাধক কাম তান্ত্রিক ছিলেন, মানে তারাপীঠের। তিনি এখন গত হয়েছেন, কিন্তু তার থেকে আমি অনেক কিছুর আর কি এই ধরনের সহজ ঘরোয়া টোটকা, যেটাতে আর কি বাড়ি ঘর ভালো রাখা যায়, এরকম কিছু উপায় আমি তার কাছ থেকে শিখেছিলাম আর কি। আর সেই ঘরোয়া টোটকাগুলো আমি প্রতিনিয়ত বাড়িতে ব্যবহার করি। সকাল সকাল পুজো শেষ, এবার চলো কাজে লেগে পড়ি। আজকে দেখো কি সুন্দর হাওয়া, অপূর্ব। চারতলায় এসেছি, একবারে বললাম না চারতলার কাজ থাকলে একেবারে স্নান করেই উঠি। আজকে চলছে একেবারে অভিযান। এই দেখো, দুর্গা পুজো থেকে, এই যে সব দুর্গা পুজো থেকে চারিদিকে এই ঘরটা যেন মনে হয়েছিল সেই একেবারে, মানে এই এত সুন্দর একটা হল রুম একেবারে স্টোর রুমে পরিণত হয়েছিল। ফ্যান বন্ধ করি, দুটো ফ্যান, এই এত হাওয়া দিচ্ছে না, পুরো স্টোর রুমে পরিণত হয়েছিল। ওই দেখো দাঁড়াম দাঁড়াম করে কি সুন্দর হাওয়া। আজকে আর ফ্যানের দরকার পড়ছে না। এইভাবেই যদি মে জুনটা কেটে যেত, মার্চের 14-15 তারিখ কি সুন্দর, মার্চেই যদি এরকম সুন্দর একটা ওয়েদার হয়, এপ্রিল মেটা যদি একটু টেনে দেওয়া যায়, আবার জুন থেকে তো বর্ষাই নেমে যাবে। বলছে তো এবারে 50 ডিগ্রি হবে, ওই ভয়ে একেবারে। আজকে এই যে পয়লা বৈশাখের আগে সব আলমারিগুলো, এই আলমারিটা সেই সমস্ত ইলেকট্রনিক্স থাকে, সে গাড়ির, মানে গাড়ির সেই সমস্ত ডেক ফেক হেন তেন, মিউজিক সিস্টেম, মানে সারা ঘর জুড়ে শুধু মিউজিক সিস্টেম মিউজিক সিস্টেম করে কি অবস্থা দেখো। যা যা কাজ থাকে একেবারে রেডি করে মিটিয়ে তারপরে যাই। দেখো কি অবস্থা, দেখো এত ওপর নিচ করতে পারি না, সত্যি কথা বলতে কি, এখন না বয়স হচ্ছে তো, এখন আর ওপর নিচ এত পারছি না। ওই জন্য যে যে কাজটা 4তলা 5তলায় থাকে ওগুলো একবারে পুজো করার, মানে পুজো করার টাইমটাতে উঠি। তুলসী মঞ্চ, ওই দেখো, ওই যে তুলসী মঞ্চ আমার, একেবারে পুজো দিতে উঠি। সূর্যার্ঘ্য, ওইদিকে হচ্ছে তোমার ওই যে আমার পঞ্চবটী, ওই সিঁড়ির পেছন দিকটা বট গাছটা দেখতে পাচ্ছ, তা একবারে উঠি, উঠে একেবারে পুজো করে নামি। ভাবলাম পয়লা বৈশাখের আগে ঘর বাড়ি ঝাড়াঝুড়িটাও একটা তো বিশাল একটা ইভেন্ট, মানে আমাদের মহিলাদের জন্য ঘর বাড়ি পরিষ্কার করাটাও একটা যেন বিশাল চাপ। নোংরা যেন মানে ফাঁক খোঁজে, কোথা দিয়ে ঢুকবো। জানলা দরজা বন্ধ থাকলেও আলমারির ভেতরে ভেতরে ধুলো নোংরায় ভরে যায়, একটু হাত দিলে ও মা লক্ষ্মীও মনে হয় সন্তুষ্ট হয়। আলমারি ঘরদোর পরিষ্কার রাখা, এটা তো মনে হয় যেন। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার দেখো। এই ঘর বাড়ি পরিষ্কারের দায়িত্বটা যেন সর্বসাকুল্যে এই আমাদের মহিলাদেরই। আমার মনে হয় খুব কম বাড়ি আছে যেখানে বাড়ির ছেলেরা এই সমস্ত মানে পরিষ্কারের কাজে হাত লাগায়। মানে আমি তো জীবনে ভাগ্যেও এরকম কাউকে পেলাম না। আমাদের বাড়ির মহারাজ আর আমার ছোট ছেলে হ্যাপি, ওরা দুজনে যেন ঘর বাড়ি নোংরা করতেই বেশি পছন্দ করে। যত আমি পরিষ্কার করব তত ওরা নোংরা করবে, মানে একদম যেন চ্যালেঞ্জ নিয়ে রাখে সারাক্ষণ। আর আমার কি বলো তো, আমি সেদ্ধ ভাত তুমি আমাকে দিনের পর দিন খেতে দাও,
আমি খুব খুশি, আমি খেয়ে নেব। কিন্তু আমার ঘর বাড়ি পরিষ্কার না থাকলে যেন আমার গলা দিয়ে ভাতই নামে না। কি করব বলো? আমার এটা কোনো মানে আমাকে অনেকে বলে এটা তোমার কোনো একটা ডিজিজ, মেন্টাল ডিজিজ, ঘর বাড়ি পরিষ্কার রাখা। কিন্তু কি জানি আমি পারি না। আমার ঘর বাড়ি সাজিয়ে রাখলে, গুছিয়ে রাখলেই যেন আমার শান্তি। কিন্তু রিকো আসার পর আমার এখন ঘর বাড়ি অনেক নোংরা থাকে, আমি নিজেই পারি না, পেরে উঠি না আর কি। যাই হোক, ঘর সাফাইয়ের কাজ আজকের মতো কমপ্লিট হলো। চলে এলাম রান্নাঘরে। আজকের থাম্বনেলে তোমরা দেখেইছো যে ঘরের নজর দোষকে দূরে রাখার জন্য যা কিছু কিন্তু ব্যবস্থা আজকে আমি তুলে ধরছি এই ব্লগের মধ্যে। তো আজকের দিনটা কিন্তু মঙ্গলবার। তো মঙ্গলবারে বন্ধুরা তোমরা সবাই চেষ্টা করবে, শনি মঙ্গলবার যে কোনো একটা দিন আর কি বাড়িতে পোড়া খাওয়ার। তুমি সেটা আলু পুড়িয়ে খেতে পারো, বেগুন পুড়িয়ে খেতে পারো, টমেটো পুড়িয়ে খেতে পারো, যে কোনো একটা সবজি পোড়া খাবে এবং তার সাথে নিম পাতা সহযোগে। যদি তেতো উচ্ছে অনেকে পুড়িয়ে খায় আমি জানি, কিন্তু আমরা কেউ পছন্দ করি না বলে করি না। এই নিম পাতাটা কিন্তু আমি একেবারে 50 টাকার মতো নিম পাতা আমি কিনে নিয়ে, বাজার থেকে তো আমাদের শহরে, কলকাতা শহরে সব কিনেই খেতে হয় তোমরা জানো। তো নিম পাতাটা পুরোটাই আর কি তাওয়ার মধ্যে ভেজে নিয়ে, মানে ফ্রাইং প্যানে আর কি ভেজে নিয়ে, আমি বেগুনটা এইভাবে পুড়িয়ে নিয়ে নুন আর অল্প সামান্য তেল দিয়ে আমি কিন্তু মাখা করছি। এই রেসিপিটা কিন্তু একদমই আমার মন গড়া। কেন জানো? নিম বেগুন খেতে গেলেই এত বেশি করে তার মধ্যে তেলের প্রয়োজন হয়, মানে বেগুন ভাজতেই এতটা তেল লেগে যায়, তো নিম পাতার গুণাগুণ তাহলে আর কী রইলো বলো তো? তা আমি ভেবে ভেবে ভাবলাম যে বেগুন পোড়া তো আমরা খাই, তার সাথে নিম পাতাটা যদি একটু পুড়িয়ে দিয়ে দেওয়া যায়। একদিন করে আমি নিজে নিজেই খেলাম এবং খাওয়ার পরে এত ভালো লাগলো, মাকে একটু খেতে দিলাম, মাও বাহবা জানালো, বললো ভালো বুদ্ধি। তারপরে আমার মহারাজ, তাকে পরিবেশন করার পর সেও খুব স্যাটিসফাইড। তারপর থেকে এই রেসিপি প্রায় রোজই হচ্ছে। আমি অবশ্য আলু সেদ্ধ দিয়েও এটা করে থাকি, মানে এইভাবে নিম পাতা দিয়ে আলু সেদ্ধ পুড়িয়েও করে থাকি, করে খেয়ে দেখো। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু সন্ধেবেলা হয়ে গেল। বাড়িতে ধুনো জ্বালানোর আসল পর্বতে আমরা প্রবেশ করেই ফেললাম। প্রতিদিন কিন্তু সন্ধেবেলা ধুনো জ্বালানো বাড়ির পক্ষে খুব ভালো, কিন্তু প্রত্যেক দিন যদি সম্ভব না হয় তাহলে শনি মঙ্গলবার অবশ্যই করে। আর ধুনোর সাথে দেখলেই নারকেলের ছোবড়ার সাথে ধুনো দিয়ে তার সাথে কিন্তু আমি কিছুটা কি দিলাম বলো তো? সেটা দিলাম কর্পূর। ভীমসেনী কর্পূর হলে সব থেকে ভালো, কিন্তু আমার কাছে সেটা এখন আপাতত নেই, তাই জন্য আমি একটু লোকাল কর্পূরই দিলাম। আমাকে ওই বাবা বলেছিলেন, দেখো বাড়িতে ধুনো জ্বালানো, পুজোর সময় যজ্ঞের ধোঁয়া যেমন বাড়ির অশুভ শক্তিকে নাশ করে, মানে এক কথায় কিছু কিছু সময়ে কিছু কিছু জিনিস পুড়লে সেটা যেমন বাড়ির পক্ষে ভালো, তেমনই পোড়া খাওয়াও শরীরের ভেতরের যান্ত্রিক শক্তিকে শুদ্ধ করে। আজ মেঘলা ছিল সারাদিন, দুপুরবেলা বৃষ্টি হলো বলে সন্ধ্যে 6টাতেই এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমার একটু কষ্টই হয় সারা বাড়ি ঘুরে ঘুরে ধুনোটা দিতে, ওপর নিচটা একটু আমার এখন এই বয়সে একটু কষ্টই হচ্ছে, কিন্তু ওই বাড়ির ভালোর জন্য সব কিছু, গৃহের শান্তি, গৃহের ভালোর জন্য আমরা মেয়েরা কি না করতে পারি বলো? তো সারা বাড়ি ঘুরে ঘুরে ধুনো দিলাম। তোমরাও এইভাবে দেবে। অবশ্যই প্রধান দরজার দোরগোড়ায়, মানে ওটা যেমন ইম্পর্টেন্ট তেমনি হচ্ছে তুলসী মঞ্চে খুব ইম্পর্টেন্ট। এই দুটো জায়গা কিন্তু একদম বাদ দেবে না। তারপর ঘুরে ঘুরে প্রতিটা দরজায় দরজায় দিয়ে দেবে। এতে নেগেটিভ এনার্জি যা কিছু, দেখো আমাদের কালের নিয়মে, মানে আমাদের কর্মফল যেটাকে বলে সেটাকে আমাদের প্রত্যেককে ভুগতে হবেই। মানব জন্ম মানেই হচ্ছে তার কর্মফল ভোগ করা, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই কর্মফলের যদি কোনো কষ্ট বা দুঃখ বা যন্ত্রণা আমাদের জীবন যুদ্ধে থেকে থাকে, মানে প্রতিদিনের জীবনে সেটা থেকে থাকে, সেটাকে একটু এইভাবে কিন্তু কম করাও যায়। এগুলো আমরা সবাই তো সবটা জানি না, তাই জন্য আমরা এগুলো করতেও পারি না, ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না। কিন্তু যেহেতু ওই বাবার সাথে আমার কিছু দিনের, সীমিত কয়েকটা দিনের একটু পরিচয় হয়েছিল, মানে আমি তো মনে করি আমার সাথে সাক্ষাৎই হয়েছিল যাতে আমি এই সবগুলো জানতে পারি। মানে এই শিক্ষাটা আমি কার কাছ থেকে পেতাম তাহলে বলো তো দেখি? বাড়িতে ধূপ ধুনো সব জ্বালিয়ে পুজো টুজো করে সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে এবার এলাম মন্দিরে। এখন রাত 8টা বেজে গেছে। তোমরা সবাই জানো হনুমানজির পুজো কিন্তু রাত 8টার পরেই হয়। কেন বলো তো? কারণ হনুমানজি সারাদিন ভোর রাত 8টা পর্যন্ত প্রভু রামের পুজো করেন, আর প্রভু রাম যখন রাত 8টার পর নিদ্রায় যান তখন ওনার পুজো শুরু হয়। প্রতি মঙ্গলবারই আসি। বিশ্বাস থাকলে অবশ্যই তোমরাও আজকের ব্লগে যা যা করলাম পালন করে দেখো, জীবন অনেক স্মুথ হবে। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো।